নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখের শেষ কথা। অদ্ভুতভাবে আজকে যখন অনুষ্ঠানটা শুরু করব তার আগে আমি একবার খালি জিজ্ঞাসা করি, সুভাষদা আজকে কি বলবেন? অদ্ভুতভাবে আজকে রবীন্দ্রনাথ নিয়ে এমন আলোচনা শুরু হয়ে গেল আমাদের যে আমি ওটা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম যে সুভাষদা আজকে কি বলবেন। আজকে রবীন্দ্রনাথ, ভিক্টোরিয়া ওকম্পো, রবীন্দ্রনাথ তার মাল্টি ট্যালেন্ট, শব্দ ছোট, মানে এই সব নিয়ে রবীন্দ্রনাথ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিলেন। বাগদেবী সরস্বতীর কৃপা কবির ওপরে অসম্ভব ছিল। বরপুত্র বলা যেতে পারে। বরপুত্র বলো, তুমি যাই বলো, আমার কাছে সমস্ত শব্দই ছোট মনে হচ্ছে। মানে শব্দগুলোর অক্ষমতা, যে শব্দ একটা কোনো কমপ্লিট শব্দ তাকে ধরতে পারছে না, এমফাসাইজ করতে পারে। হ্যাঁ, অনেক শব্দ জুড়তে হবে তাকে ধরতে গেলে। আজকের আলোচনা বাগদেবী সরস্বতীর অর্ঘ্য 2026। হ্যাঁ, ঠিক এর আগেই কবিকে নিয়ে আলোচনা চলছিল একদম, যে কোনো একটা শব্দ দিয়ে ওই কবিকে বাঁধা যায় না, অনেক শব্দ জুড়তে হবে, তাহলে একটা কমপ্লিট কিছু হতে পারে। আমার মনে হয় ওর অনেক নলেজ আছে রবীন্দ্রনাথ সম্বন্ধে, আমার কিছুই নেই সেই তুলনায়। যাই হোক, অসম্ভব পড়াশোনা করেন সুভাষদা। না, এটাতে সমস্ত নলেজ আছে। গেছেন আর্জেন্টিনা, ওই শহর ঘুরে এসেছেন। আমি লাতিন আমেরিকা ঘুরে এসেছি। মানে আপনি দেখে এসেছেন রবীন্দ্রনাথ কোথায়, কোন বাগান, সান দিয়েগো বলে একটা জায়গা ছিল পাশেই, সান দিয়েতে ছিল, মানে এতে ছিল না। যাই হোক, কি করবেন সরস্বতী পুজো 2026 শ্রী পঞ্চমী, ভালো করে বুঝুন। শ্রী পঞ্চমীর মেন কাজ হচ্ছে, দেবীর কোথাও কোনো মন্দির নেই জানেন, দেবীর আমাদের মুখের মধ্যে মন্দির। দেবী বাস করেন আমাদের জিহ্বায়, তো বাগদেবী, আমরা যে বাক্য বলি বাগদেবী। সরস্বতী অনলি গডেস যার কোথাও অ্যাকচুয়ালি মন্দির নেই, পীঠস্থান নেই। কেন নেই? দেবী বলেছিল, আমি মানুষের বাক্যে বসবো, মানুষের কথায় বসবো, সুরে বসবো, শব্দে বসবো, জ্ঞানে বসবো। আমাকে আলাদা করে মন্দিরে বসিয়ে পুজো করলে তোমার জ্ঞান বাড়বে না। তো আমার প্রথম সাজেশন হচ্ছে, সরস্বতী পুজোর দিন মিথ্যে কথা না বলা, অপশব্দের প্রয়োগ না করা, মিথ্যে কথা না বলা, অপশব্দের প্রয়োগ না করা। শ্রী পঞ্চমীর দিন কথিত আছে সেলাই না করা, সেলাই না করা, ছুঁচের প্রয়োগ না করা। কোনো একটা বাড়িতে, টবে হোক, ফ্ল্যাটে হোক, কোথাও একটা গাছ বৃক্ষরোপণ করা, সবুজের রোপণ করা। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, স্টুডিওর একটা ছেলেকে আমি বলছি, আমাকে বলছিল রবীন্দ্রনাথের ছকে কি আছে, অন্যের ছকে সেদিন কি নেই। তাই আমি বললাম অ্যাস্ট্রোলজিতে অন্যরকম, নিউমোলজিতে অন্যরকম। নিউমোলজি যদি আমি বলে দিই, আমি 1 ঘন্টায় কাউকে শিখিয়ে দেবো। ওই মিডিল চার্টে 5 থাকতে হবে, 4, 5 আর 6-এর কম্বিনেশন থাকতে হবে, নাহলে কবি হওয়া যায় না, শব্দ হয় না। কোনো গোলাপকে দেখে মনে হবে না বল গোলাপ মোড়ে বল, এটা আসবে না, ভাবটা পুস্ফুটিত হবে না। যদি শব্দ মানে নাম্বারে বলি, একরকম দেখাবে কবি হতে গেলে কি হবে অ্যাস্ট্রোলজিতে। অ্যাস্ট্রোলজি ইজ মোস্ট ডিফিকাল্ট দেন নিউমোলজি। অলওয়েজ অ্যাস্ট্রোলজি ইজ এ ভেরিয়েন্ট কম্বিনেশন। অ্যাস্ট্রোলজিতে প্রচুর রকমের কম্বিনেশন আছে, কোন কম্বিনেশন কি হয়, কোন কম্বিনেশনে কি হয়, তার সাথে কি হয়। অদ্ভুত, রবীন্দ্রনাথ খুব বাংলা ব্যবহার করতেন, মানে তারিখ বাংলা ব্যবহার করতেন, জায়গা বাংলা ব্যবহার করতেন, বাংলায় লেখা। তোমাকে আমি বলি, ওনার ইংরেজি লেখাগুলো দেখেছো? শোনো, আমি একটা কথা বলি। আপনি গতদিন 7-এর কথা বলছিলেন, ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। হিডেন নাম্বার ইজ দ্য। রবীন্দ্রনাথ 25শে বৈশাখ যোগ করলে 7 ছাড়া জ্ঞান হবে না। কেতু হচ্ছে জ্ঞানের গ্রহ হচ্ছে কেতু, ধর্ম এবং ত্যাগের গ্রহ হচ্ছে কেতু। প্রচন্ড কষ্টের মধ্যে থেকেও তুমি সেটার নিয়েও জীবন দর্শন, মানে তোমার মনে বিচার আসবে, বিচার মানে চিন্তা আসবে, যাবে, তুমি দর্শক হয়ে সেই বিচারকে তুমি ফলো করতে পারবে। আর তুমি যখন দর্শক হয়ে গেছো, ইউ আর নিউট্রাল পারসন, এবং তুমি তখন তার উপর তুমি ভাবছো, এই ভাবনাটা আসছে চলে যাচ্ছে, তোমাকে প্রভাব ফেলতে পারছে না, তুমি তাকে ধরছো। এই ভাবনাটা এরকম করে গেছিল আমাকে। আমরা কি করি, ধার হয়েছে, টাকা ধার হয়েছে, আমার ছেলের চাকরি হচ্ছে না, আমার নিজের বিয়ে হচ্ছে না, আমার সরকারি চাকরি, আমাকে সেই চিন্তা কুড়ে খাচ্ছে, আমাকে সেই চিন্তা গ্রাস করছে, আমি সেই চিন্তাকে কিন্তু লক্ষ্য করতে পারছি না। 7 যখন কারোর মধ্যে থাকে, এবং 7-এর প্রভাব যখন থাকে, হিডেন নাম্বার 7 ইজ দ্য হিডেন নাম্বার। কোনো জ্যোতিষের মুখে তুমি আজ পর্যন্ত এই আলোচনা শোনোনি, শুনবেও না। কেন কি, সে ওই লেভেলে ওইভাবে দেখেনি জ্যোতিষটাকে। সে দেখে যে মঙ্গলেই কেতুয়েই সে দেখে যে প্রতিকার দেবো, ব্যবসা করবো। কিন্তু 7 যে একটা এমন নাম্বার যার মুন্ডু নেই। দেখুন
রাহু নিয়ে গেছে মুন্ডু, বডি। এই বডির মধ্যে ধর্ম রয়েছে, যা ঢুকছে তা আত্মস্থ করছে, এবং তোমার মনে যে গভীর থেকে গভীর যে চিন্তা আসছে, তুমি সেই দর্শকের মতন সেই চিন্তাগুলোকে তুমি দেখছো, চিন্তা তোমাকে প্রভাব ফেলতে পারছে না, চিন্তা আসছে নিজের মতন চলে যাচ্ছে, তুমি অবিচল হয়ে তাকে দেখছো। রবীন্দ্রনাথ মৃত্যুকে অবিচলভাবে দেখেছে, একদম একদম। উনি দেখেছে জন্মের সাথেই মৃত্যু লাগিয়ে রয়েছে, দর্শকের মতন দেখেছে এবং তাকে নিয়ে লিখেছে। ডেফিনেটলি একটা টেলিফোন নেই, কিন্তু সরস্বতীর আলোচনা চলছে, আর ফোনটা তার সঙ্গে রাশিফলটাও আজকে শুনতে হবে। তাহলে কিন্তু শর্ট করে টেলিফোনে তোমাকে কাউন্ট করতে হবে কত সেকেন্ড আমি বলছি, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। হ্যাঁ, তুমি মোবাইল অন করো, ফোন নাও। নমস্কার, কে টাইপ বলছেন? করো একটু। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার তুলসীদি। কে বলছেন? আর আমি বলছি, আমি স্যার আমাকে কিছু ছেলের জন্য আবার বলে দেবেন কিন্তু, যে ওর সেফটির জন্য আপনার কাছে যাবো কিনা। আর আপনার চরণে শত কোটি কোটি প্রণাম। যাও। আপনার মনে আছে কি তার সাথে আপনার কাছে গেছিলাম, আচ্ছা। ছেলে 24 সালে লিস্টে নাম আসেনি বলে আপনি বলে দিয়েছিলেন। কে একটু বাড়ানো 25 সালে হ্যাঁ। হবে? ওর তো 25 সালে চাকরি হবে, আপনি বলেছিলেন, মনে আছে স্যার? একটু বাড়া। কোথায় কোথায় তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিণঘাটার দিকে। হরিণঘাটা। হ্যাঁ। আচ্ছা, হরিণঘাটা। কি হরিণঘাটা থেকে অনেক ভেতরে, কিন্তু আপনার কাছে আমি 24 সালে ছেলে লিস্টে নাম আসেনি বলে আপনার কাছে আমি গেছিলাম, যে স্যার ওর 24 সালে তো লিস্টে নাম এলো না। আপনি কি বললেন, যে আমি কি বলেছিলাম 24 সালে হবে, 25 সালে লেখা আছে, মনে করে স্যার? বুঝতে পেরেছি। তার ছেলে পরশুদিন রেজাল্ট বেরিয়েছে, ওর বিএসএফ এর চাকরি হয়েছে। আরে বাহ, এটা তুমি সরস্বতী পুজোর দিনে একটা সারপ্রাইজ। আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠানের দিনে, মৌনী অবসর দিনে, আর অমাবস্যার দিনে 5 বছর ঘুরিয়ে রেমেডি দিয়েছেন। ও মানে একবারে গিয়ে রেমেডি পাননি আপনি? আমি 19 সাল থেকে গেছিলাম, 19 সাল থেকে আমাকে 23 সালের শেষের দিকে রেমেডি দিয়েছে। মানে 19 থেকে আপনি আমি এসেছেন তোমাকে সুভাষ কালকে শাস্ত্রীর কাছে? একটা মিনিট লাইনে থাকো। কালকে বলছিলাম তুমি জিজ্ঞেস করবে সুভাষ শাস্ত্রী এখানে বসে যা বলছে চেম্বারে তা কিনা। তোমাকে বলছিলাম তুমি জিজ্ঞেস করবে। আমার কাজ হচ্ছে বলা, আমাকে বলতে হবে, ভালো বলি মন্দ বলি, সামনে বলা আমাকে কিছুই বলুক, কিছুই বলতে পারে, যে সময় কিছুই বলতে, আমি দর্শক হয়ে সেটাকে দেখব। আমার সম্বন্ধে কোনো কমেন্টসকে আমি দর্শক হয়ে ফলো করতে চাই, আমি সেটাকে নিজে গায়ে মাখতে চাই না। এবং আমার কাজ বলা এবং তোমার বেনিফিট হচ্ছে কিনা সেটা দেখা। আমি এতদিন জ্যোতিষ করে এটা আমি অনুভব করেছি যে ভাই আমার জন্যে কিছু কাজ মানুষের জন্য রেখে যেতে হবে, আমাকে মানুষের কিছু কাজ রেখে যেতে হবে। এই জ্যোতিষের জঙ্গল, জ্যোতিষের ভিড়ে আমি হারিয়ে যেতে চাই না, আমি কিছু কাজ রেখে যেতে চাই। এই 26 বছরের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার বয়স 26 বছর, রোববারের অনুষ্ঠান। মানে কোনো সিরিয়ালও মনে হয় টিভিতে, কোনো 26 ন্যাশনাল চ্যানেলও কোনো সিরিয়াল চলছে না যে 26 বছর তার বয়স, কেউ জানে না, কোথাও আমার জানা নেই, আমি জানি না তুমি জানো কি না। তো ওকে প্রতিকার দিয়েছি আজকের এই না, অমাবস্যার দিনে। আপনি প্রতিকার একবারে দেননি। 19 সাল থেকে উনি আপনার কাছে এসেছেন, কন্টিনিউ ঘুরে গেছে। 23 সালে গিয়ে আপনি প্রতিকার দিয়েছেন। 24 সালে যখন লিস্টে নাম ওঠেনি, উনি যখন আপনার কাছে গেছেন তখন আপনি বলেছেন আমি কি বলেছি 24 সাল, 25 সাল, এবং এই গতকাল তার নামটা উঠেছে, গত পরশু দিন বললেন। 25 সালে কমাস, এক মাসও হয়নি। না না, আজকে 18 তারিখ। ভগবান কৃপা করুক, বাগদেবীর কৃপা পাও। আপনি আছেন? হ্যালো, হ্যাঁ আছি স্যার। আমি স্যার কিছু কথা জানতে চাই একটু। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, একটু ছোট করে বলো, অনেক তো। 6/11/2002। এটা কার ছেলের তো? ছেলেরই। 6/11/2002 তো? হ্যাঁ, সময় বলে সকাল 9:50। কোথায় জন্ম? চুচুড়া। সকাল 9:50। আপনি ছোট করে জানতে চাইছেন, তাহলে হ্যাঁ। আপনি ডিটেল না করে তাহলে উনি কি জানতে তাহলে হ্যাঁ চাইছেন? বলে দাও, কারণ আমি তো বলতে হবে হ্যাঁ, অনেকগুলো আপনি কথা। কি জানতে চাইছেন একটু বলে দিন। আমি একটু জানতে চাই স্যার, ওর এই তো ট্রেনিং এ চলে যাবে, ওর কোনো সেফটির জন্য এই কয়েক বছরের মধ্যে আর কি যেতে হবে আপনার কাছে এখন? আচ্ছা, দাঁড়াও। সেফটির জন্য যেতে হবে কিনা, বৃহস্পতি তো তুঙ্গে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি ভালো। মানে আর কোনো প্রতিকারের প্রয়োজন আছে কিনা? আগে চলে যাক, এখন এই মুহূর্তে কোনো প্রতিকারের কোনো প্রয়োজন নেই। দেখো রবি শুক্র রয়েছে, পরে 1 বছর যাক, তুমি সামনের বছরে 27-এ আসতে পারো, এখন আসার প্রয়োজন হবে না। ট্রেডিং এ আর যাক, কোনো ভালো। যোগ আছে কি? কি বলছো? ওর বিপদ আপদ কোনো ফাঁড়ার কি যোগ না, আছে? ফাঁড়ার কোনো যোগ নেই, রবির একটু ডাউন আছে, ফাঁড়ার কোনো যোগ নেই, আর কোনো এই অসুবিধা নেই, চাকরিতেও যেতে নিশ্চিন্তে পারে, থাকো। কোনো ভয়ের কারণ নেই তো স্যার? বলো কি বলছো? বলছি ওর এই চাকরিতে কোনো এমনি ভয়ের কোনো কারণ নেই তো? কোনো ভয়ের কারণ নেই, কোনো ফাঁড়ার যোগ নেই, নিশ্চিন্তে ছেলেকে পাঠাও, ট্রেনিং এ যাক,
সামনের বছরে আসবে, 1 বছর পর আসবে, কোনো চিন্তা নেই। চলো, অনেক ধন্যবাদ। Thank you আমি so না much. এই ছকের মানে টাইমিংটা দেখবো না, কারণ আপনি প্রেডিকশনের জায়গায় ছিলেন না, আপনি এখানে প্রেজড হয়েছেন, উনি আপনাকে জানিয়েছেন ওনার প্রাপ্তির কথা এবং অবশ্যই আপনার আরেক সফলতার কথা। চলে যাই। ওনার সফলতাতেই আমার সফলতা, আমার সফলতার পালক থাকবে না সামনেওয়ালা যদি আমাকে না মানে, আমি বিশ্বাস তো করি না। আজকের আলোচনাতে যাব, তার আগে কি বাঘ- চট করে রাশিফলটা বলে নিয়ে যাবেন? রাশিফলটা বলে নিয়ে গেলে খুব ভালো হয়। তাহলে আমাদের রাশিফলটাকে তাড়া থাকবে না কোনো। না, চাপ থাকবে না। সেক্ষেত্রে ফোনটা দিস না, টাইমটা আমাকে একটু দেখা করো। তার আগে একটা নাকি ফোন নিতে হবে আমাদের। তাহলে নিয়ে নি, এটা নিয়ে নি, কুইক সেরে নি, তুমি একটু নমস্কার। টাইমটা একটু কাউন্ট করো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি না বলতে চাইছি না, আমি টলিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, আমার আমার দাদা তো আমার ছক দেখলে সব বুঝতে পারবেন না। জন্ম তারিখটা বলো, জন্ম তারিখটা বলো। 26শে জানুয়ারি 1960। দাঁড়াও, 26-এ দেখো, 26 এক। জানুয়ারি 1960, 1960। সময়? টাইমটা বলো। 9:45 রাত। সকাল, রাত্রিবেলা 9:45 PM। দাঁড়াও, ধরো একটা মিনিট কোথায় দাঁড়াও। জন্ম? জবলপুর, মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশ। এমপিতে জন্ম। দেখো, তোমার ছক খুবই দুঃখে তোমার জীবন। আমার দিদিমা একটা শ্লোক বলতো ছোটবেলায়, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, হাসবি তোরা কাঁদবি তোরা, মরণ যেদিন আসবে তোদের। তা তোমার এই ছকটা কবে দেখে, আসবে দাদা? আমি সেটাই জানতে চাই। আমি তোমার এই ছকটা দেখে, আমার ছোটবেলায় আমার দিদিমা এটা বলতো আমাকে, আমি খুব দুঃখ টুঃখ করতাম, এই হয় না সেই হয় না অভিযোগ। তা বলতো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, হাসবি তোরা কাঁদবি তোরা, মরণ যেদিন আসবে। এবারে আমাদের যেহেতু এর সময়, সব আছে, কিচ্ছু নেই। আমি- ও মানসিকভাবে নিঃস্ব, রিক্ত। আপনি এবার একটু শেয়ার করুন আমাদের সঙ্গে দয়া করে। হ্যাঁ, আমাকে আমাকে আর বলার কিছু নেই দাদা, যেটা বলে দিলেন এক লাইনে পুরো সেটাই। এবং ইদানিং যেন সেটা আরো বেড়ে গেছে। আমার ভগবান আমাকে ভগবান শিবের, বাকুশটার মতন শোনো 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 আছে। শোনো শোনো, তোমাকে প্রতিদিন তুমি আমার সাথে যোগাযোগ করো, উইলিংলি বলছি, উইলিংলি বলি না, বলি না, কেন তোমার জন্য দুটো শব্দ বলেছি, নিঃস্ব, রিক্ত মানসিকভাবে। This is not a financial crunch. She don't have any financial crunch. As far as আছে, আছে না, আছে I know, as far as your horoscope. তুমি আমার কাছে এলে, মানে তোমাকে দুটো অদ্ভুত জীবন না, সব আছে কিন্তু কিচ্ছু নেই। কিচ্ছু নেই, ওরে বাইরে সব থেকে- শূন্য। বাইরে থেকে লোক ভাবছে কত কি আছে, কত ওকে ইয়ে। একটা শ্লোক বললাম, দুটো লাইন বললাম, খুব আমি প্যাথেটিক আসবো। ওই আপনার শ্লোকের কাছে প্রত্যেকটা ওয়ার্ডই তো প্যাথেটিক। যে শ্লোকটা বললাম, এ তো শ্লোক নয়, এ তো জীবনের আপনার ভাষা। না না, ওনার কি হয়েছে একটু শুনতে ইচ্ছে করছে। সুভাষদা প্লিজ বলুন একটু। আমি বলে নিচ্ছি, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে অন্য মহিলার সাথে থাকে। আমি একা 2 ছেলেকে মানুষ করেছি। আজকে ছেলেরা বড় হয়েছে, টাকা পয়সা দিয়ে দেখে ঠিকই, কিন্তু আমার সাথে কোন রকম মানসিক সম্পর্ক নেই। কথা বলতে পারছি না, প্লিজ। মানে শোনো, আপনার ছেলেদেরকে আপনি মানুষ করেছেন, সেই ছেলেরা বড় হয়েছে, তারা চলে গেছে পাখির বাসা। আপনাকে অর্থ দিয়ে সাহায্য করলো, মানসিক অর্থ দিয়ে কি হবে? তোমাকে সেই যখন ঢুকেছিল, চিচিং ফাক, আলু ফাক, পটল ফাক বলছিল, তো প্রচুর সোনা দানা পেয়েছিল। কাশেম ও যখন ঢুকেছিল কাছে। কবে যাবো দাদা? যাই হোক, তুমি এসো, তোমাকে আমি মানসিক শান্তির জন্য দুটো জিনিস বলে দেবো টিভির অনুষ্ঠানে। আমি মানে এই অনুষ্ঠানটা, তাহলে এইটা বলতে গেলে অনুষ্ঠানটা এন্ড হয়ে যাবে আমার, আমি এই অনুষ্ঠানটা করতে পারবো না। সঙ্গে থাকুন দিদি, তুমি আপনি এসো, সুস্থ থাকুন। হ্যাঁ, তোমাকে দুটো নো রেমেডি, আই গিভ ইউ সাম সিস্টেম দ্যাট ইজ কল্ড রেমেডি। তোমার মানসিক শান্তি হবে, মানসিক প্রশান্তি পাবে, নিজেকে ওখান থেকেই বলে যাহা দিওয়ার হয় ওয়াই সে রাস্তা নিকালতে হয়, ওইখান থেকেই তোমার নতুন রুট, ওয়ে আউট তৈরি করে দেবো। ডোন্ট বি প্যানিক। আমি একটা জিনিস বলি, হ্যাঁ। মানুষ মানে যখন মানে মেটেরিয়াল সুখ চায়, মেটেরিয়াল সুখ, গাড়ি বাড়ি, চাকরি, গয়নাগাটি, প্রতিপত্তি, তখনও সুভাষ শাস্ত্রী। আবার যখন মানুষ একটা মানে কি বলবো, ডিভোশনাল সুখ চায়, ডিভোশনাল, সে মেন্টাল, সেটা- হ্যাঁ, তখনও কিন্তু সেই সুভাষ শাস্ত্রী। তো আমাদের হাতে সময় তো চলে যাচ্ছে ভগবানের কৃপা, সুভাষদা। গুরুদেবের আশীর্বাদ, আমি কি বলবো, আমি তো গরিব ঘরের ছেলে, অত্যন্ত গরিব ঘরের ছেলে। তো যেটা বলছিলাম, আমি রাশিফলটা একটু পড়ে নি। হ্যাঁ, তো মেষ রাশি, মানসিক শান্তি, বিবাদ, কর্মক্ষেত্রে পরিবর্তন, বন্ধুভাগ্য অশুভ। বৃষ রাশি, বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ, আর্থিক শুভ, নতুন চিন্তায় সাফল্য। মিথুন রাশি, শুভ খবরের আগমন,
আর্থিক ক্ষতি, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি। কর্কট, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, নতুন কর্মযোগ, ব্যবসায় শুভ। সিংহ রাশি, শরীর ভালো নয়, অর্থদণ্ড, চিকিৎসায় ব্যয়, নিজের লোকের সাথে মতবিরোধ, কিন্তু শুভ খবর আসতে চলেছে এই মাসেই। কন্যা রাশি, কর্মক্ষেত্রে শুভ শুভ অনুষ্ঠানের যোগ, মানসিক কষ্ট, সম্পত্তিজনিত ব্যাপারে বিবাদ, সম্পর্ক নিয়েও বিবাদ, সম্পর্ক এবং সম্পত্তি বিবাদ। তুলা, মানসিক শান্তি, আর্থিক ক্ষতি, প্রেম প্রণয় নিয়ে মানসিক কষ্ট, নতুন সুযোগ। বৃশ্চিক, বৃশ্চিক কারুর সাহায্য পাবেন, পেটের সমস্যা, শরীর ভালো নয়। তুলাটা বললাম তো, হ্যাঁ তুলা বললাম। বৃশ্চিক। ধনু, ধনু হচ্ছে মানসিক কষ্ট, শারীরিক চোট আঘাত এবং নিজের লোকের সাথে চরম বিবাদ। মকর, সুযোগ নষ্ট, হৃষ্টফলার যোগ, শত্রুতা বৃদ্ধি, মতবিরোধ। কুম্ভ, বিদ্যায় শুভ, শরীর ভালো নয়, আর্থিক ক্ষতি, সম্পর্কের অবনতি। মীন, কর্মক্ষেত্রে অসুবিধে, বিবাহ যোগ, সম্পত্তি নিয়ে অশুভ মানে বিরোধ, সম্পত্তিজনিত ব্যাপারে বিরোধ, সাংসারিক অশান্তি, মানসিক প্রশান্তি নষ্ট হবে। রাশিফল শেষ। রাশিফল শেষ। এবার আপনি বলবেন বাগদেবীর আরাধনা। বাগদেবীর দিনে কোনো কিছু সেলাই করবেন না। সেলাই করা জিনিস, তাপ্পি পরা জিনিস, সুচালিত মানে 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 কি বলে তাপ্পি দেওয়াটাকে কি বলে, মানে রিপু করা। রিপু করা কোনো কিছু পরবেন না। এক, মিথ্যে কথা না বলা, মদ্যপান এবং স্মোকিং থেকে বিরত থাকতে পারলে ভালো হয়। মানুন না মানুন আপ টু ইউ, মাই কনসেপ্ট। কৃপা পাবার জন্যে কোনো একটা ছোট যে কোনো একটা গাছ আপনি বৃক্ষরোপণ করা জরুরি। অসহায় মানুষকে খাদ্য দেওয়া জরুরি। কোনো একটা ফল আপনি অসহায় মানুষকে সেই পঞ্চমীর মধ্যে তাকে দান করা জরুরি। এবং যারা বিদ্যার্থী, যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, বিদ্যার্থী, পরীক্ষার্থী, চাকরি প্রার্থী, খাগের কলম, সাদা রুমাল, সবুজ কালির পেন দিয়ে বাগদেবী সরস্বতী নম, বাগদেবী সরস্বতী নম, এটা স্টেট 108 বার লিখতে হবে। স্টেট 108 বার লিখতে হবে কোনো একটা কাগজে। সেই কাগজের মধ্যে খাগের কলমকে রোল করে মুড়বেন। রোল হয়, রোল পাকানো। একটা এরকম কাগজে বাগদেবী সরস্বতী নম সবুজ কালি দিয়ে 108 বার লেখা হবে। পর 108 বার লেখার পরে খাগের কলমটাকে রোল হয়ে যাবে। ওই কাগজের মধ্যে সবুজ কালি দিয়ে লেখা রোল হবে। তারপর সেটাকে সাদা কিংবা হলুদ কাপড়ের টুকরোতে বাঁধা হবে। বেঁধে মনস্কামনা করে দেবীর চরণে রাখা হবে। সেই অবস্থায় পরীক্ষা পর্যন্ত, অনেকে মেডিকেলের পরীক্ষায় নিয়ে কিছু ঢুকতে দেয় না, পেন্সিল নিয়ে, তাবিজ নিয়ে, কবজ নিয়ে, কিছু নিয়ে অ্যালাউ নয়। মেটাল ডিটেক্টর চেক হয়, ওটাও অ্যালাউ নয়। তো যদি অ্যালাউ না হয়, পেন্সিল বক্সে যে থাকবে মা বাবা বাইরে দিয়ে দেবেন। অ্যালাউ হলে ওটা তো মেটাল নয়, ধরে নেবে। ধরলে চলে গেল, চললো না, বাইরে দেখে দিয়ে গেলেন, সেফটি বক্সে রেখে দিয়ে গেলেন। পরীক্ষার্থী, বিদ্যার্থী এবং চাকরি প্রার্থী জন্যে সমানভাবে এটা অ্যাপ্লাই করবেন। যাদের সন্তান হচ্ছে না, শ্রী পঞ্চমী সন্তান হওয়ার জন্য বিশেষ কৃপা রাখে, মা বাগদেবী বিশেষ কৃপা রাখে। আমি বলছিলাম যে অসহায় মানুষকে কিছু দান করা, এই পয়সা দানের পক্ষে আমি নই। পয়সা দানের পক্ষে কেন নই? ওই পয়সা দিয়ে নেশা করে গরিব মানুষ গাঁজা খায়, গরিব মানুষ মদ খায়, গরিব মানুষ সিগারেট খায়, বিড়ি খায়, সব খায়। সব খাবার জিনিস তো আর নেশা নয়, খাবার জিনিস খেতে হবে। ভালো জিনিস, লোভনীয় জিনিস দেবেন, ও ফেলবে না, খাবে। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। হ্যালো দিদি, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। তাড়াতাড়ি বলো, বর্ধমান থেকে। তুমি টাইম আপনাদের দুজনকে আগে প্রণাম। দেখা বাবা, বলো হ্যালো বলো হ্যালো। বলো। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জন্ম তারিখ জানতে বলো। চাই, স্যার। ছেলে মেয়ে করতে গেলে তো আর 1992 অনুষ্ঠান করা যাবে। কি বলছো? 30/8/1992। 30/8/92। টাইম বলো। হ্যাঁ, রাত্রি 8:05। কোথায় জন্মেছে বলো? বর্ধমান হাসপাতালে। রাত্রি 8:05। এই করতে গেলে তো বাবা অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি একটা সবার জন্য বলছি, হ্যাঁ, তোমার ছেলের যা ছক আমি যা দেখতে পাচ্ছি, হ্যাঁ এ ভাই সরকারি চাকরি পেতে সময় লাগবে। 30/8 কত বলে? 92? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
92 রবিবারে জন্ম, কন্যা রাশি, কন্যা লগ্ন, হরোস্কোপের যা কম্বিনেশন, তাতে চাকরি পেতে, কেরিয়ার প্রতিষ্ঠা পেতে সময় লাগবে, কেরিয়ারের প্রতিষ্ঠা পেতে সময় লাগবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ 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 স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইট উইল বি টেক টাইম অ্যানাদার 2 ইয়ার্স। তো অলরেডি ছেলের বয়স 92 ইন বর্ন, দ্যাট মিন 33 প্লাস বয়স, অলমোস্ট 34 রাউন্ড ধরতে পারি আমরা, 33 প্লাস বয়স। আরো 2 বছর সময় লাগবে। বাড়ি থাকলেও প্রতিষ্ঠা পেতে সময় লাগবে, চাকরি পেতে সময় লাগবে। কি চেষ্টা করছে তোমার ছেলে? ছেলে আপনার একটা এখন ওই সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছে। হ্যাঁ, প্রতিষ্ঠা পেতে তো সময় লাগবে। আচ্ছা, তাও কতদিন সময় লাগবে স্যার? 2 বছর বললাম। ইউ নিড অ্যানাদার 2 ইয়ার্স। ইয়েস। আচ্ছা, আর সরকারি চাকরি কি আছে? ওই দেখো, ঘুরে 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 গাছতলা এসে গেছে। সরকারি চাকরি এই মুহূর্তে হবে না, সরকারি চাকরির যোগ নেই। প্রতিষ্ঠা পেতে 2 বছর সময় লাগবে। নিজের বাড়ি থাকলেও ফিনান্সিয়াল দাঁড়াতে গেলে টাইম লাগবে। শুনে নিয়েছো কি বলেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, বলছি স্যার ও বলো। যে কাজটা নিয়ে শুরু করেছে, এটা সময় কি ও- লাগবে, প্রতিষ্ঠা পেতে সময় লাগবে। সরকারি চাকরির যোগ এই মুহূর্তে নেই। এক ঝলক চোখ দেখে বুঝে গেছি আমি। 6:55 শুরু করেছেন, 6:57 আপনার প্রেডিকশন শেষ। কমপ্লিট। চলো, সঙ্গে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, সময় আমাদের একটু হাতে বলি। সময় ভীষণ কম। সরস্বতী পুজোর দিনে প্রথম কাজটা আমাদের হবে, সরস্বতী পুজোর দিনে হলুদ এবং একটু দুধ স্নানের জলে মিলিয়ে স্নান করা। কোনো বোনের যদি শরীর খারাপ হয়, শি ক্যান ডু, নো প্রবলেম। ওই লেখাটাও কোনো মেয়ের যদি, বোনের যদি শারীরিক যদি বাধা পড়ে, সে অলসো ক্যান ডু। কাগজে লিখবো, ডাইরেক্ট পায়ে দেবো না, দূর থেকে লিখবো। শ্রী পঞ্চমী যতক্ষণ থাকবে, ওটা মোড়াটা থাকবে, জানেন? মোড়াটা 3টে কেসে অ্যাপ্লাই হবে: চাকরি, কর্ম আর পরীক্ষা। চাকরি মানে কর্ম, আর্থিক আর পরীক্ষা। যারা ব্যবসা করেন, ওটা খুব একটা কাজে লাগবে না। কাজে লাগবে ভালো বাক্য বলার জন্যে। আমাদের জিভে সরস্বতী বসে, বাগদেবীর অবস্থান আমাদের জিহ্বায়। তো অর্থাৎ কিনা ব্যবসার ক্ষেত্রে ভালো কথা বলা, ভালো কমিউনিকেশন করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। আমাকে এইমাত্র বলছিল একজন, রবীন্দ্রনাথের ছকে কি আছে? বললাম যে 4, 5 আর 6 আছে এখানে। দিস এ কম্বিনেশন বা নাম্বার থাকতেই হবে। শুধু নট অনলি রবীন্দ্রনাথের ছকে হয়তো ভগবান অনেক কিছু দিয়েছে, আমরা দেখতে পাই না। আমরা এই চোখে দেখতে পাবো না, আমাদের এই ছোট ছোট চোখে অত বিশাল সংখ্যা দেখতে পাবো না, কিন্তু ওইটুকুন থাকতেই হবে। আমার ব্যক্তিগত কাজ করে যা অভিজ্ঞতা, জ্যোতিষের যত লক্ষ লক্ষ মানুষ দেখেছি, ওটা তো থাকতে হবে, নেসেসারি, থাকতেই হবে। বুধ হচ্ছে বাক্যের গ্রহ, বালক গ্রহ, যার জন্য কবি 80 বছর বয়সেও একটা ছোট্ট 7 বছর 8 বছর একটা তরুণীর কি ভাব হতে পারে সেটা লিখতে পারে, সেই ভাবে সে প্রবেশ করতে পারে। অর্থাৎ কিনা বয়স যেখানে বাধা মানে না, কোনো চিন্তা যেখানে এফেক্ট ফেলে না, সরস্বতীর ওটাই কৃপা। আমি বলছিলাম না যে তোমার মনে চিন্তা আসবে, তোমার মনে কষ্ট আসবে, উদ্বেগ বাড়বে, খবরটা পাবো কিনা, কিন্তু তুমি নিশ্চল হয়ে যদি, অবিচল হয়ে তাকে যদি তুমি দেখতে পারো, দর্শক হয়ে দেখতে পারো, তো তুমি ওকে অনুবীক্ষণ করে তুমি ওকে ধরতে পারবে, ও তোমাকে টাচ করতে পারবে না। ছোট পুত্রকে, কনিষ্ঠ পুত্রকে তার শেষকৃত্য করে মুঙ্গের থেকে যখন এলেন, তখন একটা প্রোগ্রামে এসে সবাই ভাবলেন কি করবেন, এসে তার নিজের খবর নিচ্ছেন, বোলপুরে এসে খবরাখবর নিচ্ছেন। লোকগুলোর কি খবর আছে না। হ্যাঁ, তো যাই হোক, সরস্বতী পুজোর দিনে নেশাবান না করা, দেবীর কৃপা আপনারা সবাই পাবেন। দেবীর কৃপা খুব অত্যন্ত জরুরি, আমাদের প্রতিদিনের জীবনে জরুরি। আমরা পুজোর দিনের জন্য নয়, প্রতিদিনের জীবন। ওই দিনটা না, যারা স্মোক করেন, একটু ড্রিঙ্কস করেন, ওই দিনটা একটু বাদ দিতে, ভালো কথা বলার জন্যে, ভালো জ্ঞান অর্জন করার জন্যে। নলেজ চুরি করতে পারবে না, কেউ পারবে না। টাকা চুরি হয়ে যাবে, সম্পত্তি চুরি হয়ে যাবে, সোনার দাম বেড়ে যাবে, সোনা কানের দুল খুলে রেখেছেন, কাজের মেয়ে নিয়ে পালিয়ে যেতে পারে। আপনার জ্ঞান কেউ চুরি করতে পারবে না। সেই বৃদ্ধির জন্য এইটুকুন মানুষ কাজ হবে। হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। সুভাষ শাস্ত্রীর সম্পর্কে একটা কথা বলতেই হয় যে প্রায় 17-18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা তো সুভাষ শাস্ত্রীর। তাই যখন আপনার ছকটা আসে না, একটা আপনার ছকের ভাইব্রেশনটা শুধু আপনার জন্য নয়, আরও 10 জনের জন্য ভীষণ এফেক্টিভ হয়। অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।